ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ ক্যামা। তো আগের ক্লাসে আমি টেন্স সম্পর্কে ডিটেলসে বলেছি যে কত প্রকার টেন্স হয় এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কেও আমরা জানতে পেরেছি। তো আজকে আমরা কি শিখব? কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কথাটার মাধ্যমে কিন্তু বোঝা যায় কন্টিনিউয়াস মানে কোনো কাজ অনবরত চলছে, অর্থাৎ বর্তমানের কোনো কাজ সেটা চলছে, অর্থাৎ বর্তমানের কোনো কাজ কন্টিনিউয়াসলি চলছে, যেটার কোনো শেষ নেই, তাই না? যেমন দেখো, আমি যাচ্ছি, আমি করছি, এই যে যে কথাগুলো যাচ্ছি, করছি বা সে পড়ছে, দেখছে, এই যে দেখো সমস্ত কথার শেষে, অর্থাৎ বাংলা বাক্যের শেষে আমরা বুঝতে পারবো কিছু ওয়ার্ড আছে যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যেটা কন্টিনিউয়াস। তো সেই ওয়ার্ডগুলো কি বাংলা বাক্যের শেষে? সেটা হচ্ছে বাংলা বাক্যের শেষে যদি ছি বা ছে বা ছো, এটা একটা বোঝার ট্রিক্স। কিভাবে বুঝবো এটা কন্টিনিউয়াস? এই তিনটে ওয়ার্ড দেখো, তাহলে অবশ্যই সেটা কি কন্টিনিউয়াস টেন্স। যেমন সেটাকে দিয়ে যদি আমরা সেন্টেন্স তৈরি করি, দেখো, সে টিভি দেখছে। এবার একটু খেয়াল করো, এই যে ছে কথাটা কিন্তু আছে বাংলা বাক্যের শেষে গিয়ে, যে সেন্টেন্সটা তুমি বলবে সেখানে ছে আছে। তো তারপরেটা দেখো, তোমরা বই পড়ছো, যখন সেকেন্ড পার্সন দিয়ে বলছো তখন ছো, করছো, দেখছো, খাচ্ছো, তোমরা সেটা। এরপর দেখো ছোটা পেলাম, তাই তো? এরপর হচ্ছে আমি একটা চিঠি লিখছি। এবার আমি ফার্স্ট পার্সন যখন কোনো কাজ করব, খেলছি, দেখছি, পড়ছি, লিখছি, তখন দেখো ছি আসবে। অর্থাৎ থার্ড পার্সন হলে ছে আসবে কথাটা। সে যাচ্ছে, তারা করছে, তারা বলছে, দেখো ছে আসছে। এবং তোমরা যে যখন সেকেন্ড পার্সন হবে তখন ছো কথাটা আসবে শেষে। এবং আমি ফার্স্ট পার্সন আমি বা আমরা যখন আসবো তখন ছি আসবে। তো এরকম যখন থাকবে সেটা কিন্তু সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তো বুঝতে পারবো, কিন্তু বোঝার পর সেটাকে আমরা কিভাবে করব, তাই না? তার তো একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কি একটু দেখো। সেটা হচ্ছে ফার্স্টে কি বসবে? সাবজেক্ট বসবে। আমি সাব লিখলাম শর্টে। তো সাবজেক্ট বসার পর কি বসবে? অ্যাম অথবা ইজ অথবা আর। অর্থাৎ আয়ের পরে জানি অ্যাম হয়, আই থাকলে অ্যাম হবে। যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ইজ হবে, এবং যদি প্লুরাল হয় তাহলে আর হবে। এবং এক্সেপশন হচ্ছে ইউ, ইউ এর পরে ইউ একজন বোঝালে তারপরে আর হবে। তারপর কি হবে? ভার্ব যেটা বসবে তার সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে। যে ভার্বটা বসবে অ্যামিজারের পরে তার সঙ্গে আইএনজি যোগ। তো এই প্যাটার্নে হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। এবার তাহলে আমরা একটু ট্রান্সলেট করে দেখি। দেখো, সে টিভি দেখছে, তাহলে সে কি? হি বা সি, যে কোনো একটা কিছু দিতে পারি। এবং কি বসাতে বলেছি? তারপরে দেখো অ্যাম ইজ আর। তাহলে হি বা সি দুজনেই কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ হবে। এবং ভার্বটা কি? আমরা বাংলা বাক্যে জানি ভার্ব অর্থাৎ ক্রিয়া সব সময় বাক্যের শেষে থাকে। এই যে দেখছে, কি দেখছে? টিভি দেখছে। তো এই ধরনের যখন দেখা বোঝায় তখন কি হবে? ওয়াচ, তাই না? এবার তার সঙ্গে কি বলেছি? ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি করতে হবে। তাহলে ওয়াচিং, কি দেখছে? অবজেক্ট কি? টিভি। ঠিক আছে। এরপর দেখো, তোমরা বই পড়ছো, তাহলে সাবজেক্ট কি? তোমরা। তাহলে ইউ, ইউ তুমিও হয়, তোমরাও হয়। এরপর দেখো নিয়মটা কি? অ্যাম ইজ আর বসাতে হবে। তো ইউ এর পরে বললাম এক্সেপশনাল আর বসে সবসময়। এরপর ভার্ব কোনটা? পড়ছো, পড়া। তো পড়া ইংলিশ কি? রিড। আমরা জানি রিড। তো তার সঙ্গে কি বসবে? আইএনজি। এবং কি পড়ছো? অবজেক্ট কি হবে? বুকস, তাই না? তোমরা যেহেতু অনেকজন বলেছি তাই বুকস করে দিলাম। তো তোমরা বই পড়ছো। তো সেই সেম নিয়মে আমি কি করছি? তো আয়ের পরে কি বসে? অ্যাম বসে। এবার ভার্বটা দেখো কি? লিখছি। লেখা ইংলিশ কি? রাইট। তো রাইট লিখবো ফার্স্টে। রাইট এর সঙ্গে দেখো এবার এবার হচ্ছে কি আইএনজি যোগ করতে বলেছে, তাই না? তাহলে রাইটিং। এবার একটা কথা বলি, তোমাদের এখানে একটা ট্রিক্স বলবো আমি, এটা আগে কমপ্লিট করি। তো কি লিখছি? সেটা হচ্ছে এ লেটার। এই যে দেখো রাইট কথাটা ছিল, তাই না? তো রাইট এর সঙ্গে আইএনজি যোগ করলে তো এটা হওয়া উচিত, তাই না? তাহলে এটা কিন্তু ভুল হবে। তো সেটার একটা ট্রিক্স আছে, দেখো। সেটা হচ্ছে কি, যদি কোনো ওয়ার্ডের শেষে অর্থাৎ কোনো ভার্বের শেষে যদি ই থাকে, সেই ইটা কি হয়ে যাবে? আইএনজি করার সময় ইটা তোমার ড্রপ হয়ে যাবে। ই ড্রপ হয়ে কি হবে? আইএনজি হবে। যেমন ধরো রাইটটা কি হলো? এই ইটা ড্রপ হয়ে যাবে, হয়ে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে।
ঠিক আছে, এই ধরনের যত আছে, যেমন দেখো মেক, মেক কথাটার সঙ্গে যদি আইএনজি যোগ করতে হয় তখন কি হয়ে যাবে, হয়ে যাবে মেকিং। অর্থাৎ কি, ই কথাটা কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে। তাহলে এটার একটা রুলস লিখে নাও, তাহলে ভালো হয়। তো দেখো খেয়াল করে এই তিনটে নিয়মটা একটু তোমরা নোট ডাউন করবে। যদি ভার্বের শেষে, কোনো ভার্বের শেষে ই থাকে তাহলে সেই ইটা ড্রপ হয়ে যাবে, অর্থাৎ ইটা মুছে যাবে, গিয়ে কি হবে, আইএনজি যোগ হবে। যেমন একটু খেয়াল করো, মেক, মেকের লাস্টে কি আছে, মেক একটা ভার্ব, তার লাস্টে দেখো ই আছে। তো যখন আইএনজি যোগ করব তখন কি হয়ে যাবে, নতুন ওয়ার্ডটা ইটা উঠে গিয়ে মেকিং হয়ে গেল। তো রাইট দেখো লাস্টে ই আছে এই ভার্বটাতে, তো আইএনজি যখন যোগ করব তখন কি হয়ে যাবে, ইটা উঠে গিয়ে আইএনজি হবে, রাইটিং। এরপর খেয়াল করো, যদি কোনো ভার্বের শেষে আই ই কথাটা থাকে তাহলে সেই আই টা পরিবর্তন হয়ে ওয়াই চলে আসবে এবং তার সঙ্গে আইএনজি হবে। যেমন দেখো লাই, এল আই লাই, তো লাইয়ের সঙ্গে যখন আইএনজি করব কি হয়ে যাবে, এল আই টা উঠে গিয়ে কি হয়ে যাবে, ওয়াই চলে আসবে নতুন ভাবে, তো ওয়াই এসে তারপর আইএনজি। যেমন ডাই, আই ছিল, তো আই টা উঠে গিয়ে কি হবে, ওয়াই আসবে, এই ওয়াইটা আসলো, এসে আইএনজি যোগ হবে। এরপর দেখো থ্রি লেটার ওয়ার্ড ভার্ব। থ্রি লেটার ওয়ার্ড ভার্ব কোনটা, যেমন দেখো এইগুলো প্রত্যেকটা করে তিনটে করে লেটার আছে না, প্রত্যেকটা দেখো পুট সিট রান, প্রত্যেকটাতে তিনটে করে লেটার দিয়ে একটা ভার্ব হয়েছে, এবং কি প্যাটার্নে হয়েছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট। সেটা কি, প্রথমটা কনসোন্যান্ট, তাহলে পি কনসোন্যান্ট দেখো, সিটের এস কনসোন্যান্ট, আর এর আর কনসোন্যান্ট। তারপরে দেখো ভায়েল হবে, মাঝেরটা কি হবে, ভাওয়েল, ইউ আছে আই আছে, এটাতে ইউ আছে, ভাওয়েল। এবং লাস্টে কি হবে, কনসোন্যান্ট, দেখো টি কনসোন্যান্ট, টি কনসোন্যান্ট, এন কনসোন্যান্ট। তাহলে কেমন হতে হবে, তিনটে লেটারের ওয়ার্ড, সেটা হচ্ছে ফার্স্টেরটা এবং লাস্টেরটা কনসোন্যান্ট, মাঝেরটা ভাওয়েল। এরকম যদি কোনো ভার্ব থাকে তিনটে লেটার দেওয়া ওয়ার্ডের ভার্ব, তাহলে কি হবে, তার সঙ্গে আইএনজি করতে গেলে লাস্টে যেটা থাকবে, যে কনসোন্যান্টটা লাস্টে থাকবে, অর্থাৎ পুটের লাস্টে টি আছে তাই ডাবল টি হয়ে যাবে, কি হয়ে যাবে, লাস্ট লেটার ডাবল হয়ে যাবে, হয়ে আইএনজি হবে। সিট কি হবে, সিটিং। রান, লাস্টে এন আছে তো রানিং, যখন ডাবল এন হয়ে যাবে, দেখো সবগুলো ডাবল হয়ে যাচ্ছে। তো এই আইএনজি যোগ করার জন্য ভার্বের সঙ্গে কিভাবে কোন পর্যায়ে এরকম আইএনজি করতে হবে এটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানেও কিন্তু ভুল হয় ছেলে মেয়েদের, যে মেক লিখতে গিয়ে কিন্তু ইটা দিয়ে দেয় অনেক সময়, এগুলো কিন্তু ভুল হয়। আবার সিট লিখতে গিয়ে দেখা গেল একটাই টি রেখে দিল, ডাবল টি দিল না, তো এইগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখো বাংলা বাক্যের শেষে করছি, যাচ্ছি, যাচ্ছে, করছো, এইগুলো ছাড়াও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা একটু মনে রাখতে হবে। তো সেগুলো কিরকম, দেখে মনে হবে না, দেখে মনে হবে ভবিষ্যতের কথা বলছি, কিন্তু সেখানে একটা নির্দিষ্ট করে বলা থাকবে, অর্থাৎ প্রি প্ল্যান করা থাকবে, এবং সেটা খুব নিকট ভবিষ্যৎ, অর্থাৎ নিয়ার ফিউচার। যেমন একটু খেয়াল করো ওই বাক্যগুলো, আমি আজ কলকাতা যাব। তো দেখো এই যে আমি কলকাতা যাব, এটা কিন্তু প্রি প্ল্যান করা, তাই না, এবং খুবই নিয়ার ফিউচার, অর্থাৎ আজই যাব, খুব দূরের কিছু ব্যাপার না, আজকেই যাব, এবং সেটা প্রি প্ল্যান করা আছে। সে আজ রাতে একটা মুভি দেখবে, এটাও কিন্তু প্রি প্ল্যান, সে যে মুভি দেখতে যাবে সে প্ল্যান করেই ফেলেছে, এবং কবে যাবে, সেটা আজ রাতে যাবে। তার মানে কি, খুব দূরে কোনো ব্যাপার না, নিয়ার ফিউচার বোঝাচ্ছে। আবার দেখো তারা সকাল 10টায় স্কুলে যাবে, তারা যে 10টার সময় স্কুলে যাবে সেটাও তাদের প্ল্যান করা আছে, এবং সেটা কখন যাবে, সকাল 10টায় যাবে। তার মানে কি বোঝাচ্ছে, মানে সকাল 10টায় যাবে মানে বোঝাচ্ছে দেখো যে আজকেই যাবে সকাল 10টায়, হয়তো তার 10টার আগে সে কথাটা বলছে, তাই না। তো তাহলে এইগুলো এরকম থাকলেও যাবো আছে, দেখবে, যাবে, এগুলো দেখে মনে হতে পারে যে ফিউচার টেন্সে বলছে, কিন্তু বুঝতে হবে সবার আগে যে এটা কি নিয়ার ফিউচার এবং প্রি প্ল্যান্ড, তাহলেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এই ক্ষেত্রে কি করব, আমি আজ কলকাতা যাব, এটা কি হবে, আই যেহেতু আমি, তো যাব বোঝালেও কিন্তু এটা যেহেতু নিয়ার ফিউচার, আজ যাব, প্রি প্ল্যান করা আছে, তাই এটা কন্টিনিউয়াস করতে হবে। তো আয়ের পরে এম হবে, এবং যাব অর্থাৎ গো, এবং তার সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস টেন্স বলে। কোথায় যাব, টু কলকাতা, তাই তো, এবং কখন যাব সেটা যেহেতু প্ল্যান করাই আছে, সেটা হচ্ছে টুডে, আজকে যাব। তো আজকে দিয়ে আজ রাতে, এই টাইমে যাব, এরকম যখন ফিউচার মনে হলেও সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই ইউজ হবে। তো সে, তাহলে হি অথবা সে দি, দেখবে, দেখা ইংলিশ কি ওয়াচ, তাহলে হির পরে কি হবে, ইজ ওয়াচিং
কি দেখবে? এ মুভি, তাই তো? এ মুভি, একটা মুভি দেখবে। কখন দেখবে? আজ রাতে দেখবে, তাহলে টু নাইট। ওকে, এরপর খেয়াল করো, তারা সকাল 10টায় স্কুলে যাবে। তারা যাবে অর্থাৎ দের পরে কি হবে? আর হবে, যেহেতু অনেকজন। তারপরে দেখো যাবে অর্থাৎ গোয়িং, কোথায় যাবে? টু স্কুল। কখন যাবে? বলে দিয়েছে সকাল 10টায়। তো সকাল 10টায় কি হয়? টাইম এর আগে একটা অ্যাড বসাতে হয়, এবং 10 AM, অর্থাৎ সকাল 10টায়। 10 AM বললেই হয়ে যাবে। তো খেয়াল করে দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে যে নিয়ার ফিউচার অর্থাৎ প্রি প্ল্যান করা কোনো নিয়ার ফিউচার বোঝালেই সেটা ভবিষ্যৎ মনে হতে পারে, কিন্তু সবসময় সেটা কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই করতে হবে। এরপর দেখো, আমরা জানলাম যে কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার আমরা একটু জানবো কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের করা যায় না, অর্থাৎ ব্যতিক্রমী কিছু নিয়ম আছে। তো সেগুলো কি? সেগুলো হচ্ছে, আমরা ভার্বের ক্লাসে আগে শিখেছি যে ভার্বের মধ্যে কিন্তু এক ধরনের ভার্ব আছে যেটা অ্যাকশন ভার্ব বা ডাইনামিক ভার্ব ছাড়াও একটা ভার্ব আছে স্ট্যাটিক ভার্ব, অর্থাৎ সেখানে কিন্তু কিছু করা হয় না, অর্থাৎ হাত পা দিয়ে কোনো কাজ করা হয় না। কি করা হয়? সেটা হচ্ছে কোনো মনের একটা ফিলিংস, ইমোশন, এরকম। যেমন দেখো, আমি দেখছি, দেখার সময় কিন্তু আমরা কোনো কাজ করছি না, তাই না? তো দেখায়, সেই ভার্বটাও কিন্তু স্ট্যাটিক ভার্ব। আমি বাচ্চাদেরকে ভালোবাসি, এই যে ভালোবাসছি, এটাও কিন্তু কোনো কাজ করা হচ্ছে না, এটা একটা ইমোশন, ফিলিংস। আবার আমি কিছু ফিল করছি, অনুভব করছি, এটাও কোনো কাজ নয়, এটাও একটা মনের একটা মেন্টাল অবস্থা, তাই না? এই ধরনের যে ভার্বগুলো আছে, সেগুলো কোনো সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা যায় না, সেগুলোকে সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হয়। তো সেই ভার্বগুলো কি, সেগুলো এবার আমরা একটু দেখবো। তো দেখো, এই যে কিছু স্টেটিভ ভার্ব আছে যেগুলো কোনো সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় না, যেমন সি, হেয়ার, স্মেল, নোটিস, লুক, ফিলিং, এই যে যে ওয়ার্ড আরো অনেকগুলো আছে। তো সেগুলো কিন্তু আমরা সবসময় কিসে করব? প্রেজেন্ট ইনডেফিনিটে করতে হবে। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো, যদি আমি বলি আমি একটি পাখি দেখছি, তো এই ছি কথাটা আছে, তাই না? দেখছি কন্টিনিউয়াস, তো মনে হতে পারে যেটা যেহেতু কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াসের নিয়মেই করব, কিন্তু যেহেতু দেখো দেখা, দেখা মানে কি? ইংলিশে সি, সি কথাটা কিন্তু কখনোই কি হয় না? কন্টিনিউয়াস টেন্সে হয় না, এটা একটা স্টেটিভ ভার্ব। তো তখন কি করতে হবে? আই সি এ বার্ড, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে করলাম, সাবজেক্ট, ভার্ব, V1, অবজেক্ট। কিন্তু দেখো, এই দেখছি কথাটা যদি একটু অন্যরকম ভাবে বাক্যে হয়, তখন আবার কন্টিনিউয়াস হবে। কেমন? দেখো, যদি বলি আমি দেখছি তো দেখছি, এই কথাটা দিয়ে একটু বোঝো তো কেমন কথা হচ্ছে। আমি দেখছি তো দেখছি, অর্থাৎ কিছু একটা জিনিস আমি সময়হীন ভাবে দেখেই যাচ্ছি, তাই না? শেষ নেই, আমি দেখছি তো দেখছি। তো এই ক্ষেত্রে আবার কন্টিনিউয়াস হবে, তখন হবে আই অ্যাম সিইং অ্যান্ড সিইং, সেন্টেন্সটা ঠিক এরকম হবে। তো এগুলো কিন্তু আবার এই নিয়মেরই আবার ব্যতিক্রম নিয়ম। তো এগুলো একটু খেয়াল রাখবে। এই টাইপের সেন্টেন্স কিন্তু ইরর কারেকশন হিসাবে আসতে পারে, কম্পিটিটিভ এক্সামেও আসতে পারে। আবার দেখো, এই যে ফিল কথাটা, দেখো, ফিল মানে অনুভব করা কিছু। তো যদি বলা হয় যে আমি গরম অনুভব করছি, এই যে করছি, আমি গরম অনুভব করছি, তো অনুভব করা ইংলিশ কি? তো ফিল। তাহলে এই যে করছি দিয়েও আমরা মনে হতে পারে এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু অনুভব করছি একসঙ্গে, তাই না, ভার্বটা? তো অনুভব করা যেহেতু ফিল, এবং ফিলটা যেহেতু স্ট্যাটিভ ভার্ব, তাই কন্টিনিউয়াস ফর্ম হবে না। তখন কি হবে? আই ফিল হট। কিন্তু এই ফিল কথাটা যখন কম্পেয়ার করার ক্ষেত্রে হবে, কোনো কিছুর সঙ্গে তুলনা করার ক্ষেত্রে হবে। যেমন যদি বলি সেন্টেন্সটায় আমি আগের থেকে ভালো অনুভব করছি, তাহলে এই যে কথাটা দেখো, আগের থেকে ভালো, এই কথাটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে যে কোনো কিছুর সঙ্গে কম্পেয়ার করে, কোনো পরিস্থিতির সঙ্গে কম্পেয়ার করে তবেই আমি কথাটা বলছি যে আগের থেকে আমি ভালো অনুভব করছি। তো এই কম্পেয়ার করার ক্ষেত্রে কিন্তু আবার কন্টিনিউয়াস ফর্মে হবে। এটা যেমন দেখলাম দেখছি তো দেখছি কথাটার জন্য
তেমনি এক্ষেত্রে কিন্তু আগের থেকে ভালো অনুভব করছি, অর্থাৎ কম্পেয়ার ক্ষেত্রে কিন্তু আবার কন্টিনিউয়াস হবে। তখন আবার কি হবে, আই অ্যাম ফিলিং বেটার। তাহলে বোঝো যে এই যে ওয়ার্ড গুলো আছে, ভার্ব গুলো আছে, এগুলো স্ট্যাটিক ভার্ব, এর কন্টিনিউয়াস হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে এই যে এক্সেপশনাল আবার আছে, এরকম ওয়ার্ড বা মিনিং যখন অন্যরকম বোঝায় তখন আবার এটাকে কন্টিনিউয়াস ফর্মেও করা যায়। প্রত্যেকটা সেন্টেন্সেরই কি হবে, সেটার অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ হয়, অর্থাৎ কোশ্চেন হয়, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হয়। সেটা প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে হয়। আমরা প্রেজেন্ট ইনডেফিনিটেও দেখেছি, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসও কিভাবে হয় সেটা দেখবো। যেমন আমি বললাম, আই অ্যাম রিডিং এ বুক। আমি একটা বই পড়ছি, তাই না? তো এটা কি সেন্টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, কিন্তু কোন টাইপের সেন্টেন্স? টাইপটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তো এটাকে যখন ইন্টারোগেটিভ করব তখন কি নিয়ম, এই যে অক্সিলারি ভার্বটা আছে এটা আগে চলে আসবে, অর্থাৎ এম আই রিডিং এ বুক বলে কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চেন। এরপর যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করি তাহলে কি করব, আই এম হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে কি বসাবো, একটা নট বসিয়ে দেব, রিডিং এ বুক। হয়ে গেল একটা নেগেটিভ সেন্টেন্স, ফুল স্টপ। এরপর এটাকে যদি আমরা কি করতে যাই, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই, কথাটার মধ্যে নেগেটিভও থাকবে অর্থাৎ নটও থাকবে, আর ইন্টারোগেটিভ মানে অক্সিলারি ভার্ব আগে থাকবে। তাহলে এম বসলো, বসার পর কি করব, আই, তারপর নট রিডিং এ বুক দিয়ে কোশ্চেন মার্ক। তো প্রত্যেকটা টেন্সেরই কিন্তু এরকম চারটে করে রূপ হয়, অর্থাৎ প্রত্যেক সেন্টেন্সের চারটে করে রূপ থাকে, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এইভাবে করতে হবে। এবং এটা আমি বলেছিলাম যদি আইটা প্রোনাউন আছে, যদি এখানে নাউন থাকতো কিছু তখন কি হতো, নাউন হলে ধরো বলতাম হি, এই সেন্টেন্সটা দেখো এখানে আছে, ধরো বললাম হি আছে, আর হি থাকলে তো ইজ হয়, তাই না? তাহলে কি হতো, হি ইজ, হি নট। আবার যদি সেন্টেন্সটায় হি না দিয়ে রাম থাকতো তাহলে কিন্তু কি হতো, ইজ নট রাম। অর্থাৎ সেই নিয়ম, কি নিয়ম, যে কোনো নাউন যদি থাকে, নাউন থাকার পর কি হয়, সেটাকে যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন নটটা আগে বসবে নাউনের, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবে। তো আশা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি দেখবে এবং এর আগে যেটা ভিডিও আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, সেটাও খুব ভালো করে দেখে নেবে। পরপর দেখতে থাকবে, প্রেজেন্ট ইনডেফিনিট দেখবে, কন্টিনিউয়াস, এরপর আমি সবগুলোই দিতে থাকবো। এভাবে যদি পরপর সিরিয়াল ওয়াইজ দেখতে থাকো, মোট 12টা যে আমি পার্ট করাবো, তো এইভাবে সিরিয়াল ওয়াইজ যদি দেখো তাহলে আশা করছি টেন্স সম্পর্কে তোমাদের সমস্ত কনফিউশন চলে যাবে এবং খুব ভালো করে সেটাকে রপ্ত করতে পারবে। আর এটা ভীষণ দরকার, কারণ টেন্স না জানলে তোমরা স্কুলে বলো, কম্পিটিটিভ এক্সামে বলো, কোনো কিছুই ঠিকঠাক করতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। তো এই বেসিক হচ্ছে টেন্স, এটা খুব ভালো করে শিখতে হবে। তো আমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং আমাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যে বেল বাটনটি আছে সেটা প্রেস করবে, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আগেই তোমরা পৌঁছে যাবে।